নগর রাজ্যের নিজের নামের মতোই সুন্দর ছিল। ওখানকার রাজা বিক্রম সিং নিজের রাজত্বকে খুবই দায়িত্বের সাথে সামলাতেন। রাজ্য নিজের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আর আর্থিক স্তরে সুবল আর পরিপূর্ণ ছিল। রাজ্যের মন্ত্রিমণ্ডলে এক থেকে এক গুণগান, চতুর আর সাহসী মন্ত্রী ছিল। ওই মন্ত্রীর মধ্যে থেকে 3 ভাই জয়নাথ, বিজয়নাথ আর সুজয়নাথ ছিল। জয়নাথ সব থেকে বড়, মধ্যেখানে বিজয়নাথ আর সব থেকে ছোট সুজয়নাথ ছিল। 3 ভাইয়ের বাবা দিগ্বিজয় নাগ গ্রামের মধ্যে আসা ঋষির খুব সেবা করল। তার বদলে উনি দিগ্বিজয়কে এক আশীর্বাদ দিল। বালক, তোমার সেবাতে আমি খুব প্রসন্ন হয়েছি। বলো, তোমার কি লাগবে? মনিবর, আমার কাছে ঈশ্বরের দয়ায় তো সবকিছুই রয়েছে, সেই জন্য আমার কিছু লাগবে না। কিন্তু আমি আমার আসতে চলা পুত্রের জন্য কিছু একটা চাইতে চাই। ঠিক আছে বাবা, তোমার 3টে বাচ্চা হবে আর 3 ভাইয়ের কাছে আলাদা আলাদা শক্তি থাকবে। 3জনই জানো মানব, দানব আর দেবদূতের শক্তি হবে। এটাই হলো আমার আশীর্বাদ। যাও, সুখে থাকো। দিগ্বিজয়ের যখন 3 বাচ্চা হলো, 3 জনের কাছে আলাদা আলাদা শক্তি ছিল। জয়নাথ খুবই বুদ্ধিমান আর ব্যবহার কুশল ছিল, যে কোনো সমস্যাকে নিজের বুদ্ধির সাথে মীমাংসা করতে পারত। নিজের চোখকে অন্যের চোখের মধ্যে দিয়ে ও এমন করে কথা বলতো যে সামনের লোক ওর কথা মেনেই ছাড়তো। বিজয়নাথের শরীরে খুবই শক্তি ছিল। সুজয়নাথের কাছে প্রেম আর করুণার শক্তি ছিল, যার সাহায্যে কঠোর মনের মানুষ বা জঙ্গলি জানোয়ারের মনকেও গলাতে পারত। ও যে কোনো মানুষ বা জানোয়ারের মাথায় হাত রাখলে ও নিজের বশেও তাকে করতে পারত। ওদের 3 জনের বিশেষত্ব ওদের বাবা জানতো। নিজের শিক্ষা প্রাপ্তির পরে যখন 3 জন ভাই নিজের বাবার সাথে বসলো, তখন বাবা বলল, শোনো বাবা, তোমাদের শিক্ষা আজকে সম্পূর্ণ হলো। আমি চাই যে তোমরা 3 জনের কাছে আলাদা আলাদা যে শক্তিটা রয়েছে না, সেটার ব্যবহার তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই করো। এইভাবে তোমাদের শক্তি মানব জাতির জন্য অনেক মঙ্গলদার প্রমাণ হবে। 3 জন ভাই নিজের নিজের বরদানের শক্তির সাহায্যে সুন্দর নগর রাজ্যে মন্ত্রী পদের জন্য বাছা হলো। 3 ভাই নিজের নিজের কৌশলে সুন্দর নগর রাজ্যকে সবল আর বৈভবশালী বানাতে লেগে গেল। জয়নাথ এক প্রতিবেশী রাজ্যের সীমাকে বেঁধে প্রতিবেশী রাজ্যের মন্ত্রীর সাথে কথা বলতে বলতে বলল, দেখুন জয় সিং মশাই, আপনার আর আমাদের রাজ্যের সীমা তো একটা ঠিক হয়েই গেছে। এখন এই যে আপনার রাজ্যের সীমা রয়েছে, সেখানে শুধুমাত্র দেবী নদীর কারণেই একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে। যদি দেবী নদীর জল আমরা 2টো রাজ্যের লোকই ব্যবহার করি, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। দেখুন, যুদ্ধ করে না আপনার লাভ হবে না আমার লাভ হবে, শুধুমাত্র 2 জন রাজ্যের ক্ষতিই হবে। সেই জন্য আমি তো এটাই বলবো যে আমরা সুখ শান্তি বজায় রাখি, তাহলে আমাদের রাজ্যেরও ভালোই হবে আর আমাদের সবার, তাই না? তা তুমি ঠিকই বলেছো বাবা। 10 বছর ধরে এই সমস্যার একটা ভালো সমাধান তুমি দিলে আমাকে। সত্যি আপনার এই উপদেশে আমরা রাজি। মঞ্জুর কেন হতো না? জয়নাথ অন্য মন্ত্রীর চোখে চোখ রেখে নিজের বুদ্ধিমানির সাথে এমন সমস্যার সমাধান করলো যে ওর বুদ্ধির শক্তির পরিচয় আর লাভ 2টো রাজ্যেরই হলো। কথা যখন বুদ্ধির বলের চলছে, তাহলে শরীরের বলের কথা কেন পিছনে থাকবে? একটা বড় গাছকে বিজয়নাথ এমন ভাবে ওঠালো যেন মনে হচ্ছে ওটা গাছ নয়, কোনো ঘাস। এটা দেখে রাজা বিক্রম সিং ওকে বলল, বাহ বাহ বিজয়নাথ, আপনার এই ক্ষমতার উপর যেন কখনো কারো নজর না পড়ে। আমাদের গর্ব যে আপনি আমাদের সেনাপতি। মহারাজ, সুন্দরনগর রাজ্যে সেবা করার দায়িত্ব আপনি আমাকেই তো দিয়েছেন। আমি আপনাকে কখনো হতাশ করব না। বিজয়নাথ অনেক লড়াই জিতে নিজের রাজাকে খুশি করেছিল। যে কিছু সৈনিককে বন্দী করা হতো, তাদের মনে প্রেম আর করুণা জাগানোর জন্য আর মন পরিবর্তনের কাজ সুজয়ের নাতি খুব মন দিয়ে করত। প্রেম আর করুণা দিয়ে সম্পূর্ণ জগৎকে জেতা যায়। তোমরা এই বন্দিগৃহ থেকে বেরিয়ে একটা ভালো জীবন কাটাও, আমি তো এটাই চাই। প্রেম আর করুণা দিয়ে শুধুমাত্র মানুষেরাই নয়, বরং জঙ্গলি জানোয়ারদের সাথেও আপনি একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। এটা দেখে বিক্রম সিং থাকতে পারল না, ও সুজয় নাদের কাছে এলো।
এই যে কর্ম আপনি করছেন, লোকজনকে সঠিক মার্গ দেখাচ্ছেন, এটা খুবই মহান একটা কার্য। আপনারা তিনজন ভাই এই রাজ্যের জন্য একটা বরদান হয়েছেন। হ্যাঁ, সত্যি ছিল। এই তিনজন ভাই আশীর্বাদ প্রমাণ হলো। কিন্তু একদিন এই আশীর্বাদেও এমন অভিশাপ লাগলো যে একটা যুদ্ধে সেনাপতির কার্যকে রাজা বেশি প্রাধান্য দিল। এই ব্যাপারে তিন ভাই রাজ দরবারে লড়াই করলো। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই যুদ্ধে শুধুমাত্র সেনাপতিরই এত প্রশংসা আর এত পুরস্কার দেওয়া হচ্ছে, কিন্তু এর অধিকারী তো আমিও। আমি যে যোজনা জানিয়েছিলাম সেটাই তো ব্যবহার করে আমরা এই বিজয় প্রাপ্ত করেছি। না না মহারাজ, ও তো শুধুমাত্র একটা যোজনার ব্যাপারেই বলেছে, কিন্তু মৃত্যুর ময়দানে আমিই তো সেনাদের সঙ্গে লড়াই করেছি, তাই না? আরে দাদা, এই রাজ্যের সাথে তুমি নিজের রাজ্যের বন্ধুত্ব করেছো, আর কিছু রাজ্যের সাথে যুদ্ধও তো হচ্ছে, তাই না? সেটা তো আমিই করেছি। সেই জন্য এই যুদ্ধে আমারই বেশি গুরুত্ব পাওয়া দরকার। আরে তুমি বসো দাদা। আরে আমি শত্রু দেশের সাথে আলোচনা করে নিলাম আর ওদেরকে বোঝালাম যে যুদ্ধ করে কি কি ক্ষতি হতে পারে। তাহলে তার মনকে যুদ্ধের বিচার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ, তাই না? তাহলে মহারাজ, এই যুদ্ধ জেতার অধিকার তো শুধুমাত্র আমার, তাই বেশি সম্মান আমার পাওয়া উচিত, আর পুরস্কারও তো পাওয়া উচিত। না না, এই সম্মান আমার পাওয়া উচিত। না, এই সম্মান আমার না, আমার পুরস্কার পাওয়া উচিত। তিন ভাইয়ের মধ্যে এমন ভাবে ঝগড়া হলো যে ভরা সভায় তিন ভাই একের পর এক বাইরে বেরিয়ে গেল। রাজা বিক্রম সিং এর মন এত দুঃখিত হলো, ওনার মনে হলো যে ওদের শাস্তি দেয়া যাক, কিন্তু উনি কিচ্ছু করতে পারলো না, কারণ ওই তিনজন ওনার রাজ্যের গর্ব ছিল। রাজা তিনজন ভাইকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সমাধান হলো না। তিন ভাইয়ের দূরত্ব সৃষ্টি হলো। তার কিছুদিন পরে রাজার সভায় কিছু 4-5 মানুষ কাঁদতে কাঁদতে এলো। রাজা মশাই, আমরা খুব দুঃখী, তাড়াতাড়ি কিছু একটা করুন, নয়তো আমরা সবাই মারা যাব। হুজুর, আমাদের ভাগ্য ফেটে গেছে, ওই ভয়ঙ্কর বাঘটা থেকে রক্ষা করুন। কিন্তু আগে বলো যে কি হয়েছে। রাজা মশাই, আমাদের গ্রামে একটা বড় মানুষ খেকো একটা অদ্ভুত সিংহ চলে এসেছে। ওর মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর ও নিজের শিকারকে জ্বালিয়ে খায়, জানেন তো? কোনো হাতিয়ার কোনো মানুষ ওকে মারতে পারবে না। ও আমাদের গরু, ছাগল, মোষ সবকিছু, আবার সাথে সাথে গ্রামের লোকজনকেও নিজের খাদ্য বানিয়ে চলেছে। আরে জঙ্গলের জন্তু জানোয়ারদেরকেও ও খেয়ে ফেলছে, জানেন তো? তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান হুজুর, কিছু একটা করুন আপনি। এই কথাটা শুনে বিক্রম সিং চিন্তিত হয়ে গেল। উনি তৎক্ষণাৎ নিজের সৈনিককে জয়নাথ, বিজয়নাথ আর সুজয়নাথকে ডাকার জন্য পাঠালো। তো তিনজনে তৎক্ষণাৎ রাজার সামনে এলো। রাজামশাই, এই কাজটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি এমন একটা জাল পাতবো যে ওই মানুষকে সিংহটা ওই জালে পা দেবে আর তারপর ধরাও পড়বে। না রাজামশাই, এই কাজটা আমার। আমি ওকে এমন আছাড় দেব আর ওকে শেষ করে দেব। মহারাজ, এই সময় আপনি আমাকে পাঠান, আমি আমার শক্তি দিয়ে ওকে শান্ত করে ফেলবো। তিনজনে যখন ওই সিংহের সামনে গেল, তখন ওই জাদুই সিংহের সামনে কারোরই চলল না। বিজয়নাথ ওর সাথে লড়ার চেষ্টা করলো, তো সিংহ আঘাত করে দিল। আর এইসব দেখে সুজয়নাথের ওর সামনে যাওয়ার সাহস হলো না। তিনজনে ক্লান্ত হয়ে রাজার সামনে এলো। আমি তো এটা জানতামই না যে ও এত শক্তিশালী আর ভয়ঙ্কর একটা সিংহ। আমার মতে এই সিংহটাকে তোমাদের তিনজন মিলে হারানো উচিত, জানো তো? তার জন্য তোমাদের তিনজনকে একসাথে যেতে হবে। আমার কথাটা মেনে নাও, আর নিজের রাগারাগি বাদ দিয়ে রাজ্যের ভালোর জন্য একসাথে মিলেমিশে কাজ করো। তিনজনকে রাজার কথা শুনতেই হতো, কারণ রাজ্যের সুরক্ষার ব্যাপার ছিল। জয়নাথ একটা যোজনা বানালো, যার মধ্যে গ্রামের বাইরের একটা গুহা যেটা জঙ্গলে ছিল, সেখানে কিছু ছাগল এমন ভাবে বাঁধা হলো যাতে সিংহের সবার প্রথমে সেটাই নজরে আসে। তার জন্য বিজয়নাথ সিংহকে নিজের পেছনে দৌড়ানোর জন্য আর ওকে সেই গুহায় আনার জন্য দায়িত্ব নিল। সুজয়নাথ এই যোজনায় জঙ্গলি জানোয়ার যাতে বিরক্ত না করে, এই জন্য ওদের সাথে কথা বলে ওদের জঙ্গলের এক কোণায় একাট্টা করলো। আয় ভাই আয়, এবার তোকে বন্দি হতেই হবে। এর গন্ধে তুই আমার অব্দি চলে এলি তো, এখন আমি তোকে নিয়ে যাব গুহা পর্যন্ত। তোমরা সবাই এখানেই জমে থেকো, ঠিক আছে? তোমাদের মধ্যে কাউকে যদি ওই সিংহটা একবার দেখতে পায় না, তাহলে গুহার বদলে তোমাদের পেছনেই চলে আসবে ওই সিংহটা। তারপর আর কি হলো, যখনই সিংহ এলো
ও বিজয়নাথের শরীর থেকে আসা গন্ধকে শুকলো আর ওর পেছনে দৌড় দিল। আর বিজয়নাথ গুহা অবধি এসে জঙ্গলে কোথায় গায়েব হয়ে গেল। তখনই সিংহের নজর গুহায় বাঁধা ছাগল বাছুরের দিকে গেল আর সিংহ গুহায় ঢুকল। তখনই বিজয়নাথ একটা বড় পাথর গুহার দরজার সামনে এসে ফেলে দিল আর সিংহ গুহার ভেতরেই আটকে গেল। তিনজনেই নিজের কাজ করে রাজার কাছে এলো আর রাজা ওদের বলল, দেখলে তো তোমরা সবাই একতার কত ক্ষমতা। একতার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটা আমরা কোনো সংকট থেকে বাঁচাতে পারে। সেই জন্য তোমরা তিনজন ভাই সবসময় একসাথে থাকবে। রাজা মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরে গেছি আর একসাথে থাকার শক্তিটা বুঝতে পেরে গেছি। আজ থেকে আমরা তিনজন একসাথেই থাকবো